সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে বুলেট ভাই কি আছে কইউম, আন্নারা একদিকে এত ফাটাফাটি, আন্নারা যে জামাই বই ঝগড়া করেন, আন্নাদের কোন ছুটি ও ও মাই গড। তুমি আমারে জব্দ করার জন্য নাফিসারে ঢাকায় নিয়ে আসছো তাই না? আমি কেন নাফিসারে ঢাকায় আনবো? তার সাথে আমার তাকুমরা সম্পর্ক। সমস্যা কি তোমার? এরকম বাইরের একটা মানুষের সামনে সিনপেট করলা কেন? সেটি কম নাকি লেগা এমন তো তুমি ভেটকা ভেটকা দাঁত কালায় কালায় কথা বলতেছ, অথচ আমি যখন ঘরের ভিতরে ঢুকি আমার লগে তুমি কেমন মুখটা আন্দার করে রাখো, কালা করে রাখো, এমন করো এমন করো। দেখেন আমি বলছি পসিবল না, আমি পারবো না। কারণ আমি যদি এভাবে দিনের পর দিন আপনার সাথে এরকম দেখা করতে থাকি, আপনার সাথে আমি খোশ গল্পে মেতে থাকি, আমার কখনো সংসার হবে না। তুমি শুটিংয়ে আছো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস না করার কি আছে, আমি এর আগেও শুরু থেকে 3 বার আসছি, তখন তো তুমি ছিল না, এই জন্য দেখা। ও এমন সময় তুমি আসলা, আমি তো কালকে বাড়িতে চলে যাব। আমার তো ঢাকা শহরে ভালো লাগতেছে না, কেমন জানি দম আটকে আসতেছে। কোন দুঃখে যে আমি নাটকে অভিনয় করতে আসছি আল্লাহ জানে, আর কোন দুঃখে যে আমি নায়িকা হইতে আসতেছি সেটা তো আমি চিন্তা করে বের করতে পারতেছি না। শিউলি, আমি তো বিরাট ভুল করছি। পারুলাপা, তুমি কোনোই ভুল করো নাই, আমি চাইলে প্রমাণ করে দিতে পারি। তুমি প্রমাণ করে দিবা? কেমন করে? চলো রাস্তায় চলো, আমার সঙ্গে হাঁটবা, দেবা মানুষ তোমার দিকে কেমনে করে তাকায়। আরে দূর, আমার দিকে কেউ তাকাবে না, তাকাবে তোমার দিকে, কারণ তোমার মতো সুন্দর মেয়ে এই ঢাকা শহরে একটাও নেই। বিশ্বাস করো আমি একটাও দেখি। হয়েছে চাপাবাজি কম করো, অভিনয় করে বেশি অভিনয় শিখে গেছো। তোমার সব ভুল ধারণা, লোকজন তোমার দিকে তাকায় থাকবো, আমার তো পাত্তাই দিব না, কারণ তুমি টেলিভিশনে অভিনয় করো, জনপ্রিয়তা অর্জন করছো এখানে আইসা। আমার তো কেউ চিনে না, তুমি শহরে এসে নাটক করছো, অভিনেত্রী হয়েছো, এটাই তোমার অর্জন, তোমার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয়তা তো বৃদ্ধি পাইছে, কিন্তু গ্রামে গেলে কি হবে একবার চিন্তা করছো? মানুষ তো নানান কথা বলবে, দুনিয়ার বদনাম করবে। তার উপরে রোমিও আছে না, রোমিওরে নিয়ে তো অনেক বাজে কথা বলবে, এগুলো তো কেমনি সহ্য করবো বুঝতে পারতেছি না। আচ্ছা, রোমিও ভাইয়ের বিষয়টা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি না বুঝলাম না তোমরা এরকম দূরত্ব তৈরি করলা কেন? তোমরা বিয়ে করে ফেলতে পারো না? দূর, প্রশ্ন ওঠে না। ছোট রোমিওরে বিয়ে করলে সেই সংসার আবার টিকবে না, তাই আমি মাথা থেকে রোমিওরে বিয়ে করার চিন্তা করে জায়গা ফেলাই দিছি, শেষ। তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা কমো না, আপা যা ডিসিশন আছে ভালোই, জীবন তোমার ডিসিশন তোমার। শিউলি, তুমি এসেছো? এই বোকা মেয়ে, তুমি যে আইসো যেটা কল তো করবে, তোমার জন্য স্পেশাল নাস্তা নিয়ে আসতাম, গরুলি হাড়ি দিয়ে নাস্তা করতে, বোকা মেয়ে। আরে বুলেট ভাই, আমি তো সাধারণ মানুষ, আমার জন্য স্পেশাল নাস্তা আনার লাগবে না। আর আপনারা সবাই শুটিংয়ে যা খাবেন আমিও তাই খাবো। তোমার জন্য গরুর নেহারি নিয়ে আসবে। কি তোর বান্ধবী কই? তারে কই রেখে আসছো? আরে বোকা মেয়ে, আমার বান্ধবী তুমি কথা পাইছো? ওটা তো রোমিওর বান্ধবীকে আমি চা খাইতে গেছিলাম, পথে বাধা পড়লো, রোমিও আমাকে আটকে দিল, তখনই নাফিজাকে চা কফি কোনো কিছু খাওয়ানো হলো না। কি ব্যাপার? নাফিজা ঢাকা আসলো কবে? ও কি নাটকের মধ্যে অভিনয় করতেছে? না, অভিনয় করতেছে না, ও আসছে রোমিওর সাথে একটু খাতির করতে, মানে পুরানো সম্পর্কটা আবার একটু জ্বালাই করতে। মানে কি? নাফিজার না কোন কানাডার পাত্রের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, গ্রামে নাকি দেখতেও গেছিল, সেই বিয়ে এখনো হয় নাই। না, হয় নাই। ওটা ছিল ফলস কেস, রোমিওকে কষ্ট দেওয়ার জন্য সাধারণ একটা নাটক ছিল। আমাদের গ্রামে যে এত এত ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু একটা ভালো নাটক তৈরি করা যায়, জানো? আচ্ছা, এসব কথা এখন বাদ।
আপা শুটিংটা শেষ হলে সোজা আমাকে বাড়িতে যাবা। তুমি কিন্তু অনেক ফাঁকি দিচ্ছ, আজকে ফাঁকি দিতে পারবা না। শিউলি, আমার মন ছুটে গেছে। আমি ঢাকা শহরে আর থাকতে পারবো না, আমার দম বন্ধ আসতেছে। আমি বাড়িতে যাব। ঢাকা শহর আমার কাছে একটা বিরক্তিকর শহর হয়ে দাঁড়াইছে। শহর বিরক্তিকর না গো, শহরের কোনো কোনো মানুষ বিরক্তিকর, এইটা বলো। ঠিক আছে, বুঝতে পারছি পারলাপা, তুমি রোমিও ভাইয়ের উপরে অনেক রাগ করে রয়েছো। তাহলে কাজ করো, তুমি কাজ করে বাড়ি যাও। আমরা ভাইজানের নিয়ে আমরাও গ্রামে আসতেছি। ভাইজান একটু আগের থেকে সুস্থ হয়ে গেছে। ভাইজান পূর্ণাঙ্গ ভালো হইলে আমরা বাড়ি চলে যাবো। তাহলে তোমরা কাজ করো, আমি বরং নিচে যাই। আসো, তোমাকে আগে দিয়েছি। আপা আসি, হ্যাঁ? কিন্তু তুমি মন খারাপ করো না, বাড়ি গিয়ে আমার অবশ্যই ফোন দিবে। আচ্ছা, আসো। তারপরে বলো, শুটিং কেমন চলে, কেমন আছো? কেমন চলবে বুঝতে পারো না? দেখো না, চা আছে চিনলে, কি বলবো তোমাকে, এই যে এত কাজ করলাম, বিল পাচ্ছে না গো। কি কও, তুমি বিল পাও নাই? কি বলবো তোমাকে, নিজের গাড়িতে টাকা খরচ করে ঢাকা শহর আইসেছি বন্ধুকে সহযোগিতা করবো বলে। একটা সান্ত্বনা মনের ভিতরে ছিল যে কাজ শেষ করে একবারে পুরো টাকাটা নিয়ে বাড়ি চলে যাব। তোমাকে আর কি বলবো, গলায় যে আটানির চেন ছিল না স্বর্ণের, ওটা বিক্রি করে খাচ্ছে। ও আচ্ছা, এই কারণে রবিও ভাবার আইতে বলছিল। আইসুচি যখন একটু হেল্প করো, ঢাকায় তো তোমাদের অনেক লোকজন আছে গো, দেখো তোমাদের কালেকশন হলো ঢাকা শহরের লোকগুলো দিয়ে প্রডিউসারের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে দিতে পারো কিনা, তাহলে মনে করছি রমির একটু উপকার হয়। না, আমি শুরুতেই প্রডিউসারটা সন্দেহ করছিলাম, ওনারা দেখে বাটপার মনে হচ্ছে। আমি রবিন ভাইয়ের করেছিলাম যে ভাইয়া তুমি নিজের টাকা ব্যবসা শুরু করবে না, আগে টাকাটা নিয়ে নাও, তারপর এই যে এখন শুরু হলো না। এখন মনে করো যে আমার তো ওই রকম ঢাকা শহরের লোক নাই, আমাদের গ্রামে তো কি করতাম, আমি প্রডিউসারে মনে করো যে হাত বাইতে পা বাইতে মুখে কাগজ ঢুকিয়ে ভুড়িতে পাড়া দিয়ে বলতাম এই শালা টাকা দেবে। কিন্তু এখন কি করবো, ঢাকা শহরের লোক না থাকলে যেটা পায়। নুপুর, এই ঢাকা শহর আইয়ে তো তোমার জীবনটা পাল্টাইয়ে গেলে, আর মোর জীবনটা পুরো ঠাস উল্টে গেলে। কি কারণে, কোন প্রলোভনে যে অভিনয় করতে আসলাম এটা বলতে পারলাম না। ঘটনা হয়েছে না, ওই যে একটা কথা আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা বেলাল ভাই, কি? আপনি আমাকে এত হতাশার গল্প শোনাচ্ছেন কেন বলেন তো? আপনার তো আর টাকা পয়সার অভাব নেই, তাই না? এই যে 1 মাস আপনি ঢাকায় পড়ে আছেন, আপনার কি কোনো অর্থ কষ্ট হচ্ছে? হয় নাই তো? শোনেন, এই অভিনয়টা না অভিনেতা অভিনেত্রীর একটা নেশার মতো। একবার যদি কেউ অভিনয় করে ফেলে, সে আর ছাড়তে পারে না। না না নুপুর, যাই বলো না কেন, অভিনয় আমাকে আপন করতে পারে নাই, সেই জন্য আমি এই অভিনয় ছাড়িয়া বাড়ি চলে যাইতে আছি। মানে আমার দ্বারা মনে করো বাস, মানে ওই ওকলাতি পেশাটাই মহামূল্যবান। কিছু সময় লেগে ওই অভিনয়ের ভূত ঘাড়ে চাপ ফেলে, সেই ভূত এখন নাইমে গেছে, বুঝতে পারছো? তো মাথা থেকে যদি এখন ভূত নেমে যায়, তাহলে একটা কাজ করেন, বাড়ি চলে যান। কারণ এতদিন যদি বউ ছাড়া ঢাকায় পড়ে থাকেন, তাহলে তো বউ থাকবে না, বউ চলে যাবে। সমস্যা তো এই জায়গায়, আমার বউ তো চলিয়ে গেছে, সে আমাকে হুমকি দিয়েছে আমার তালাক দেবে। এখন আমি কি করবো নুপুর, বলো একটু, বলো তো। এক কাজ করেন, আপনি এখান থেকে সোজা শ্বশুর বাড়ি চলে যান, গিয়ে ভাবির কাছে ক্ষমা চান। আমার বিশ্বাস ভাবি আপনার নমনীয়তা দেখে আপনাকে ক্ষমা করে দিবে। মুই বোর ধরে ক্ষমা চামু? হ্যাঁ, এটা তুমি কথা বললা? এই আমি কেডা, আমি কেডা? আই এম অ্যাডভোকেট। আমি বোর ধরে ক্ষমা চাই? বোর ধরে আমি ক্ষমা চাইলে আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, তুমি বোঝো না? এটা কেমন কথা বেলাল ভাই? আপনি বউর সাথে অপরাধ করবেন আর ক্ষমা চাবেন না? ভাই আপনি তো একজন আইনের লোক হয়ে বেআইনি কথাবার্তা বলছেন। ও শিউলি, তুমি আইছো? আমি তো মহা বিপদের মধ্যে আছি। আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই টাকা পাবে, টাকা চাইতেছে, কাউরে টাকা দিতে পারতেছি না। ও এদিকে প্রডিউসার ফোন ধরতেছে না। কি যে বিপদের মধ্যে আছি, আর তোমার কে আছি, সে তো রীতিমতো আমার মারতে চায়। আসিফের ব্যাপারটা আমি দেখবো, তুমি আমার প্রডিউসারের নাম্বারটা দাও, আমি আসিফরে দিয়ে প্রডিউসারে ফোন করো। ভালো বুদ্ধি দিয়েছে তুই শিউলি, কাটা দিয়ে কাটা তুলতে হইবে। আমি এত কিছু বুঝি না, আমারে সেভ করে তোমরা আমারে নিয়ে গ্রামে যাও, আমি আর ঢাকায় নাটকের শুটিং করব না। প্রডিউসার যে এত বাটপার সেটা তো আমি আগে বুঝতে পারি নাই। রোমিও ভাই, তোমার আমি আগেই বলছিলাম এই প্রডিউসারটা একটা বাটপা। তুমি আমার কথা বিশ্বাস করলে না, বললা কি বন্ধু, এখন বন্ধু হয়ে বন্ধুর বুকে চাক্কু মারলো, কেমন লাগছে এখন কও? ভাল লাগছে, আমার তো চারিদিক থেকে বিপদ আসতেছে। বাসায় গেলে পারুলের ডিস্টার্ব, যা ইচ্ছা তাই মুখে আসে তাই কয়। আবার তো আজকে নাকি নাফিজা আসছে শুনছি। এখন আমি তো সব মিলাই যে বিপদের মধ্যে আছি। তুমি 2 লোকে পাড়া দিয়েছো, এই জন্য তোমার যন্ত্রণা এরকম হয়েছে। আমিও তোমার মতো করে 2 নৌকা না 4 নৌকা পাড়া দিয়েছিলাম, আমার প্যান্ট পরে গিয়েছিল। এখন আমি ভালো হয়ে গেছি, আমার মাইন্ড ফ্রেশ, আমার মনের ভিতরে কোনো যন্ত্রণা নাই, কোনো কিছুই নাই, আমি ভালো আছি। বুলেট ভাইয়ের কথার সাথে আমি একমত,
নিজের মনটা সবসময় পরিষ্কার রাখতে হয়। মনে রাখবা, কারো ঠকাইতে গেলে নিজেরই ঠকতে হয়। শিউলি, তোমার পড়ালেখা আছে, জ্ঞান বুদ্ধি আছে, তোমার কাছ থেকে জ্ঞান আহরণ করা যায়, কিন্তু বুলেট যখন আমারে জ্ঞান দেয় তখন তো সেইটা লজ্জার আর হাস্যকর হয়ে যায় না? পাপ হয়তো শিউলির পুস্তকের জ্ঞান থেকে তোমাকে জ্ঞান দিবে, আর আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাকে জ্ঞান দেব। কারণ তুমি যে এবলা জেবলা ঝামেলায় পড়েছো, ওই ঝামেলা আমিও পড়েছিলাম, তাই তোমাকে বলেছি। ফাজিল কথা কার নাও, কি করবে করো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা জ্ঞান দেওয়া বন্ধ করো, শান্ত হও। আসিফ ভাইয়ের একটা ফোন দাও, ফোন ধরাই দাও, আমি কথা বলি দাও। আরে আসিফ ফোন ধরে না তো, আমার ফোন থেকে রিং দিলে সে ধরবেই না, আমার উপর রাগে আছে। তুমি দাও তো। ঠিক আছে, তাহলে আমি করবো। জীবনে নাটক করবে না, বুঝলি? আর নাটক করার তো দরকার নেই। ঢাকা শুনে বাড়ি যেয়ে বাগুন খেত লাগাবে, আর কোন কথা বলবে না। হাতি কাদায় করলে ব্যাঙে ও লাথি মারে, বুঝছিস না? আমি বিপদে পড়ছি তো, খুব জ্ঞান দিত তো ব্যাকুম মারে নাটক করে। হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো বিআইনটা তো ভুলেই গেছেন, ফোন টোন দেন না। আচ্ছা আসিফ ভাই, আমি কিন্তু আপনাদের শুটিং সেটে আসছি। আপনার তো শুটিং করার কথা এখানে। হ্যাঁ আমি বুঝছি, ঝামেলা একটা হয়েছে, একটু আসেন না, দেখা করি শুটিং স্পটে। ঠিক আছে আমি আসি, আমি ওই যে ড্রয়িং রুমের সেট যেটা সেখানে আসছি, আপনি আসেন। ওকে, থ্যাংক ইউ। আমি কি করবো? আমি তো ব্লাড প্রেশারের রোগী, এমনি আমি তো মহাবিপদের মধ্যে পড়ছি। কি বিপদ? প্রডিউসার তো টাকা পয়সা কিছুই দিতেছে না, ফোন ধরতেছে না, আমি কেমনে কি করি? সবের পেমেন্ট দিব কেমনে? আমি তো তো আপনি শুটিং করতেছেন কেন? শুটিং বন্ধ করে দেন, বলে দেন প্যাক আপ। আরে বাবা, আজকের শুটিং এর টাকা তো এমনিতেই সবাইরে দিতে হবে, তা শুটিং না করা লস না? প্রডিউসার যে আমার সাথে এরকম ব্যবহার করবে আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা তাহলে একটা কাজ করেন, নাটক তো অন এয়ার হচ্ছে তাই না? এখন যদি আপনি বলেন আপনার কাছে ফুটেজ নেই, আপনি দিবেন না, তখন তো প্রডিউসার বিপদে পড়বে। আপনি প্রডিউসারকে ফোন দিয়ে বলেন যে আপনি আর শুটিং করতে পারবেন না। কেমনে বলবো তারে? সে তো ফোনই ধরে না। আসিফ, হ্যাঁ রে নায়ক, সে আমারে নাকি আজকে শিডিউলই দিবে না, আমি তারে টাকা দিই নাই এই কারণে। কি বলেন? আসিফ না আসলে তো আমারও শুটিং হবে না। আপনি একটা কাজ করেন, আসিফকে ফোন দিয়ে আসতে বলেন, আর ও যদি টাকার কথা বলে তাহলে আপনি বলবেন যে আজকের শুটিং এর রেমুনারেশন আপনি ওকে দিয়ে দিবেন। আরে কেমনে দিব? আমি তো আজকে ওর টাকা দিতে পারবো না, মিথ্যা কথা বলবো? ওর টাকা আমি দিয়ে দিব, আপনি ওকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলেন। মিতা, আমি তো তোমার টাকাই দিতে পারতেছি না, আবার তুমি দিবা ওর টাকা? আমি ঋণ করে নাটক করতে পারবো না। রোমিও ভাই শোনেন, বিপদে পড়লে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনার এই বিপদে আমি আপনাকে সাহায্য করলাম, আপনি আসিফকে ফোন দেন, ওর রেমুনারেশন আমি দিয়ে দিব, ওকে আসতে বলেন। মিতা, আমি ভাবতেই পারি নাই যে তুমি আমারে এইভাবে সহযোগিতা করবা। আর এই ঢাকায় তো আমার টাকা লোন দিয়ে কেউ সহযোগিতা করবে, এইটা তো আমি স্বপ্নেও কল্পনা করি নাই কখনো। মানে একটা বিপদ থেকে রমি ভাই, আমি আপনাদের শেষবারের মতো বলতে আসছি, আমি রেমুনারেশন না পেলে এই নাটক শুটিং করবো। আমি মিতা পছন্দ করছি। আচ্ছা আজকের কাজটা করে দাও, সাথে সাথে তুমি পেমেন্ট পেয়ে যাবা। আপা উনি টাকা দিতে পারবে না, সো আমি ওই নাটকে কাজ করতে পারবো না। আহা, আমি তো বললাম দিতে পারবে। তুমি কি এখন শুটিং এর আগেই টাকা চাও? আসিফ, তুমি রেমুনারেশনের জন্য কাজ করবা না, এই কথাটা শুনা খুব দুঃখ পেলাম, খুব। দেখেন রমিও ভাই, দুঃখ পাওয়ার না কিছু নেই, আপনি এই কথা দিয়ে কথা রাখতে পারেন। আমার প্রডিউসার পেমেন্ট করেনি, কথা দিয়ে কথা রাখেনি, এই কারণে আমি তোমাকে করি নাই পেমেন্ট। কিন্তু আমি যখন পেমেন্ট পাবো তখন সাথে সাথে তোমার পেমেন্ট করে দিব। তো সরি, আমি আর বাকিতে কাজ করতে পারবো না। এত পরিশ্রম করে কাজ করি, কাজের শেষে যদি রেমুনারেশন না পাই, মানে কাজ করতে না ভালো লাগে না। আচ্ছা তুমি আজকের টাকা পেয়ে যাবে, আমি তো তোমাকে বললাম, তুমি এখন গিয়ে মেকআপ নাও। ছি আপা, কি বলছেন? আপনি বললে তো আর আমি মানা করতে পারবো না। মিতা টাকা দিয়ে দিবে তোমারে। যাও ভাইয়া, যাও মেকআপ নাও। ঠিক আছে, গেলাম। আপা সরি, আমার কথা মাইন্ড করবেন না। না না, মাইন্ড করার কি আছে, ওকে, বি প্রফেশনাল। আসলে কিছু করার নেই। মানে এমন ভাব করে না যে এরা না খেয়ে থাকে। মানে টাকার জন্য কেউ এমন করে রোমিও ভাই? করে করে আরো অনেক কিছু দেখবা। আচ্ছা চলো। তুই জানো তোর একটা ফোন আমার জীবনটা লন্ডভন্ড করে দিচ্ছে। তুই কি লিগে কল দিচ্ছিস আমারে? আমার জীবনে জ্বর হয়েছে তোর এই কলে, জানাস? আমি একটা ফোন দিচ্ছি,
আর সেটাতে তোর জীবনে ঝড় বয়ে আসছে, মানে কইতেও পারিস কেন? আমি কি তোরে জীবনের প্রথম ফোন করছি? আমি তোরে দিনে 3-4 বার ফোন করি, কই তখন তো কোনো সমস্যা হয় নাই। আজকে কেন সমস্যা হইলো? তোর জীবন একটা লন্ডভন্ড হয়ে গেল আমার ফোন পেয়ে। আর তুই যে ফোনের মধ্যে এত উল্টাপাল্টা বাজে বাজে কথা বলিস, তখন তো আমি তোরে কিছু বলি না, আমি তো মাইন্ডও করি না। আমি যখন তোর লোকে কথা কই তখন নিরিবিলি কথা কই। আজকে আমার লোকে বউ আছিল, বউ সব চাক পাই গেছে জানা আছে। ও, এর জন্য ফোনের মধ্যে বারবার খালি বিআই বিআই করতেছিলি। আই ছাগল, তাহলে তুই ফোনটা কাইটা দিতি, ফোন ধরে তোর বিআই বিআই করে কথা বলার দরকার কি ছিল? তোর অভিনয় তো হয় না, একটা খারাপ অভিনয় করছিস, ধরাও খাইছিস বউয়ের কাছে। অভিনয় না করে উপায় আছে? হ্যাঁ যদি জানে আমার প্রাক্তন এক্স গার্লফ্রেন্ড কল করছে, হ্যাঁ যে জিদ্দি বটি দিয়ে আমার জবাই করবে জানা আছে। যে বউ তোরে বটি দিয়ে জবাই করবো, তুই সেই বউরে নিয়ে সংসার করিস কেন? ছেড়ে দেবে বউরে, ওরকম বউয়ের কপালে লাভতে পারে আমার কাছে চলে আয়। আমার জামাইরে তো আমি খেদাই দিছি। আমার বউরে যদি থুয়াই আমি খামো কি? আমার বউ কত সম্পদশালী তুই জানস? আমার বউর অনেক টাকা পয়সা আছে, তোর কি আছে? বাড়িটা ছাড়া কিছু আছে, অত তো টাকা পয়সাও নাই। তুই না, তুই ভালোবাসা বুঝোস না। হ্যাঁ, তুই হয়েছিস সম্পদের পাগল, আসলে একটা বিচর ছাগল। এত ছাগল পাগল কচ কিনলি তুই আমার? ছাগল পাগল করলে তুই আমার টাকা কিনলি গা? কত লাইফ ডিসপ্লে আমি আই তুই জানস? তোরে ভালোবাসে তো আছি। ওর একটা ডিসিশন আমি লয়েছি, তোর বিয়ে সাথে করানোর কোনো দরকার নাই। আমি যেমনি আইতেছি আর যাইতেছি এমনি আমরা দিন পার করে দেবো। জি না স্যার, আমি লিগাল বউ হইবার চাই, ইলিগাল কিছু চাই না। তাই তুই তো প্রতিদিন কাম কর যে তোর বউয়ের সাথে তোর বনি বনা হয় না, এই হয় না, ওই হয় না। এখন আমার ভাব নিতেছিস কেন? হ্যাঁ, কারণটা তোর কইতেছি না, শ্বশুর বাড়িতে আমি রাজার হালে আছি, এই সুযোগটা হাতছাড়া করে দিয়া আমার কোনো মানে আছে? তুই এটা স্বার্থপর। তুই এখানে এনে বসে আছিস কেন? হ্যাঁ, আমার বাসা থেকে বাইরে বাইরে, তোর সাথে কথা বলে কোনো মজা নেই, তুই বাইরে হেন থেকে। স্বার্থপর একটা মানুষ। বিটি কি করতেছিস তুই? বাসাউনের পর থেকে তুই বকাবকি করতেছিস, আপ্যায়নের নাম গুনতে পাইতেছি না। আপ্যায়ন করার মুড নাই। আজকে তোরে ডাকছিলাম ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য যে কবে আমাদের বিয়ে হবে। আর এখন তো তুই উল্টা গান গাইতেছস। তুই বাইরে আমার বাড়ি থেকে। তুই ফুটফাট করে আমার তো না ঠিক আছে, আমার তালে দিলি কি লিগা? যেমনি আওয়াজের মধ্যে ছিলাম এমনি তো ভালো ছিলাম। তোর জামাইরে কল দিয়া বললো আমি আমার জামাইরে তালাক দিয়ে দিছি, আমি তারে ঘরে আনি কেমন করে? হ্যাঁ, ফাউল কত কষ্ট না? এখন পুরোপুরি তালাক করে তালাক উচ্চ কর। সাদ্দাম, তুই একটা মিথ্যু। তুই আমারে বলছিস যে তুই তোর বাড়িতে থাকবি না, তুই বউরে তালাক দিয়ে চলে আসবি। তুই বারবার একই কথা বলছিস, এই কারণে আমি এই কাজ করছি। তোর সব কথা যে মিথ্যা ছিল সেটা তো আমি জানতাম না। আবেগে মানুষ কত কথা কয়, সবকে বিশ্বাসযোগ্য ক। সাদ্দাম, তুই আমার সামনে থেকে যা তো, আপাতত আমার সামনে থেকে বিদায় হ। তোরে দেখতে আমার ইচ্ছা করতেছে না, তোর দেখতে আমার অসহ্য লাগতেছে, বিদায় হয় এর থেকে। যখন সহ্যের ভিতরে আইব তখন তুই অবশ্যই আমার কল দিবি, তোর মনের দুঃখের কথা আমি বলে যাবো প্লিজ। আমার মনের দুঃখের কথা আমি তোরে কবি না। তুই আমার সামনে থেকে বিদায় হ, বিদায় হ। কি আর পড়া, মানে আমি এখন মনে কষ্ট এখান থেকে যেতেছি, আমার যেতে ইচ্ছা করতেছে না জানো। ভালো থাকিস। বিশ্ব বাটপার, কেন যে আমি ওর সাথে জড়াইতে গেলাম? দোষটা আসলে আমারই ছিল। একটা বাটপারের প্রেমে পড়ছি। রূপসাভাবে যদি তোমার বাড়ি ছেড়ে আগামী মাসে চলে যেতে থেকে জানো এটা? এতদিন তোমার বাচ্চা আসিল, কি কারণে কোন সমস্যার কারণে যেতে থেকে এই খবরটা লইছ? ভাড়া দিয়ে বাড়ি ছাড়বে, এখানে আমার যাওয়ার কি দরকার? এগুলোকে এত বছর তোমরা বসবাস করলা, এগুলোকে একটু মায়া লাগতেছে না? শুনো, ভাড়াটিয়া বাসা ছাড়া নানা কারণে অন্য বাসায় যাবে, তাদেরকে নিজস্বতা আছে। এই বিষয় নিয়ে তুমি এত মাথা ঘামাইতেছো কেন? এটা তো আমি বুঝলাম না। রুক্সি ভাবি এমনিতে একটু স্বার্থপর, যাওয়ার আগে আমার কিছু করো না। মানুষ এত স্বার্থপর হয় কেমতে? ও, আমি বুঝতে পারছি তো, রূপসী ভাবে বাসা ছাড়ছে দেখে তুমি এটা মানতে পারতেছো না, তাই তো? কেমতে মানুষ? এই বাড়িতে একটা সুন্দরী মহিলা আটাচলা করতো, লোকজন খালি হাল লেগে এই বাড়িতে চা থাকতো। উনি আসিবে বলে তো ইয়ার পোলাগু কাছে তঙ্গ বাড়ির সৌন্দর্য চোখে পড়ছিল। উনি চলে গেলে এই বাড়ির সৌন্দর্য থাকবো না, সবার চোখ এই বাড়ির দিকে পড়বো না। ভাবি চলে গেলে এর মূল্য কি এটা তুমি বুঝবা কেমতে? ভাবির মূল্য তুই গিয়ে বল। বদমাইশের বাচ্চা, বদমাইশ হারামি একটা, যে নিজের বোর দিকে না তাকায় ভাবির রূপ দেখে, তার সাথে আমি সংসার করতে পারবো না। যা ভাগ। এই যে তুমি আমার লাগে বাজে ব্যাপারটা করলা, রূপসী ভাবি যে কি সুন্দরী এটা তুমি অস্বীকার করতে পারবা? তুই তোর রূপসা ভাবির সাথে এবারে ছাড়বি, তোর সাথে আমি সংসার করবো না। যা সব। তাই কথা কথা গরম দেখবে লিগা, কথা কথা গরম দেখলে তোমার আমারও রাগ হয়। কোনো আমারে ছিঁড়া কথা মনে করো না, আমি পানির জলে পয়সা নাই। কথা কথা আমার অপমান করো। আমি সুন্দর একটা কথা বললাম, এটা তোমার গায়ে লাগতেছে না? আমি তো মাইন্ড করতেছি কি লিগা? তুমি যখন মাসুদ বের লোকে বয়ে বয়ে ছাদে কথা কও,
নিচে আমার কথা মনে থাকে তোমার থাকে না তো? তুমি আমার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করতেছো? তোমার মতো না মাসুদ ভাই বদমাইশ না, মাসুদ ভাই যথেষ্ট ভালো একটা মানুষ। কি এর বলবো পর বললো যে মুড়ালি বেটকে দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, আবার কেমতে ভালো মানুষ হয়? এছাড়া আপনার যে প্রাক্তন প্রেমিক আছে, আমি বাইরে গেলি হ্যাঁ নিচে তোমার কল দেয়, এইটার কোনো অপরাধ নাই। তুমি যা যা বলতেছো এই সবকিছু প্রমাণ তোমাকে দিতে হবে। আর তুমি যদি প্রমাণ দিতে না পারো, তোমার সাথে এক ঘরে এক বিছানায় আমি ঘুমাবো না। এক ঘরে থাকতে হবে এমন কোনো কথা নাই, এক বাড়িতে থাকলেই হইব। সারাক্ষণ তোমার লগে থাকতে আমারও ভালো লাগে না। আমি বাইতে আছি, আরামে আছি, তুমি তোমার ঘরে থাকো সুন্দর করে। আমার একটা বাড়িতে ড্রয়িং রুমে যে আমি শুয়ে থাকো। একদম ঢং করবে না। আব্বা যদি জানতে পারে তাহলে না আজকে তোমাকে এই বাড়ি থেকে বের করবে। কোনো ধরনের সিক্রেট করবে না। সিক্রেট আমি করতেছি না, সিক্রেট তুমি করতেছো। ভালো একটা কথা কইতেছি, ধরা গেছে গেল। ভালো কথা না, ওই ভাবিকে নিয়ে আর কোনো কথা তুমি আমার সামনে বলতে আসবে না। কোন না ভাবি কেটা করতে গেছে? ওর বাপের আমি চিনি, 14 গুষ্টা ছিল ফকির ফকির নে। ওইগুলো সুন্দর হলো নাকি? একটা সাদা মুলা কেটকেটা দালাই লেগে সুন্দর নাকি? আমার বলতেছি ক্যাটরিনা কাইফ, সপ্তে কয় দেখেন যাইতেছি ক্যাটরিনা, গর্বে আমার বুকটা একদম ভুলে যায়। আমার বলতেছি অপূর্ব সুন্দরী। থামো। কি করছো? মাসাজ হইতাছে, সুন্দরী বউ মাসাজ করবো না। একটা কথা ওই এত ঢং না আমার সহ্য হয় না। তুমি যেটা করতেছো ঢং, এটা ঢং না, এটার নাম হচ্ছে ভালোবাসা, যেটা ভিতর থেকে আসে।